মেমারির পর এবার মালবাজার ফের কাজের চাপে এক বিএলওর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ। জলপাইগুড়ির মালবাজারে এক মহিলা বিএলওর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঠিক কি ঘটনা ঘটেছে, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজা, কি জানতে পারছো, পরিবার কি বলছে? দেখো, পরিবারের সাথে আমরা কথা বলেছি। পরিবারের তার স্বামী রয়েছে, তার স্বামীর যেটা পরিষ্কার বক্তব্য যে প্রতিদিন সকালে সে বেরিয়ে যেত এবং রাতে ফিরত, এবং তার স্বামীকে বারবার বলতো যে এই কাজটি ওনার পক্ষে করা সম্ভব হচ্ছে না। কারণ তুমি জানো যে যিনি মারা গেছেন তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এবং ওখানে তুমি যে চা বলা হয় সেটা হিন্দি ভাষীর মানুষ, সেখানে একটা কাজ করতে সমস্যা হচ্ছিল। পাশাপাশি যেটা স্বামীকে বলেছিল বারবার যে মোবাইলে তিনি আপলোড করতে পারছেন না, প্রচন্ড হেডেক নিয়ে থাকতে হচ্ছে, এবং এমনকি তিনি কিন্তু ইস্তফাপত্র দেওয়ার জন্য গিয়েছিলেন, সেটা গ্রহণ করেনি ভিডিও, এটা জানা যাচ্ছে। এবং গতকাল পরশুদিন রাতেও কিন্তু সে রাত্রি করে বাড়ি ফেরে, এবং আজকে সকালে তাকে কিন্তু বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং দরজা খোলা ছিল। তারপরেই ওর স্বামী বাইরে বেরিয়েই দেখে তার বাড়ির পাশেই ঝুলন্ত মৃতদেহ ঝুলছে। তখনই মালবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এবং তার স্বামী যেটা দাবি করছে বারবার যে আমার স্ত্রীর মৃত্যুর জন্য এই চাপ তিনি নিতে পারছিলেন না, মোবাইলে ছবি আপলোড করতে পারছিলেন না, এবং এই সমস্ত কারণেই কিন্তু সে আত্মঘাতী হয়েছে বলে এমনটাই দাবি করছেন তার স্বামী। পাশাপাশি বিএলও যারা রয়েছে তাদেরও একটা বক্তব্য আমরা পেলাম কিছুক্ষণ আগেই। তারাও বলছে যে এদেরকে দিয়ে এই চাপ দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ শিক্ষকরাই মূলত বিএলও কাজটা করছেন, তাদেরকেই কাজটা করতে হিমশিম খেতে হচ্ছে। সেখানে একজন আইসিডিএস এর কর্মী সে কাজটি কিভাবে করবে, এমন প্রশ্নগুলো তুলছে বিভিন্ন এলাকার বিএলওরা। একদমই রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। 20/101 বুথের বিএলও শান্তিমুনি উড়াও যার মৃত্যু হয়েছে, তার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে, স্বামীর কি অভিযোগ শোনাবো। बीएलओ का काम कर रहा था, नेशनल क्या बोलता है वो फॉर्म भरने गया था, दूसरा गांव में गया था। वहाँ से सुबह 11 बजे निकला था, शाम को 7:30 बजे आया। यहाँ भी हाथ पैर धोया नहीं, पूरा आदमी भीड़ हो गया। वो सब का गलती देख के उसका था, और मन में टेंशन हो गया। क्या वो बोल रहा था पहले भी इतना काम बीएलओ का काम का हेडेक हो जा रहा है, हम बहुत मुश्किल लग रहा है, रीजन दे देगा बोल रहा था। रीजन भी देने गया था जॉइंट वीडियो के पास। बीएलओ का तेरा नाम है, दूसरा आदमी कर नहीं सकता है बोल रहा है। और मोबाइल से दिन भर क्या अपलोड ना क्या करना पड़ता है, वो एक आदमी का 10 मिनट आधा घंटा ऐसे लग जाता है। এসআইআর আবহে এনিউমারেশন ফর্ম বিলি পর্বে এর আগেও একাধিক বিএলওর অসুস্থ হওয়ার খবর আমরা পেয়েছি। এর পাশাপাশি একাধিক আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। এর আগে পূর্ব বর্ধমানের মেমারিতে এক বিএলওর মৃত্যুর ঘটনা, আর এবার মালবাজার কাজের চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ, এমনটাই পরিবারের। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। শোনাবো। সন্দেহ করছি এটা খুব কাজের চাপ, অনেক যে এসআইআর হওয়ার পর থেকে তাদের যেভাবে কাজ, তার মধ্যে তারা হিন্দি ভাষী ছিল। তারা এখানে তো সবকিছু বাংলা পেপারের মাধ্যমে আছে, তো সুতরাং এখানে হিন্দি ভাষী ও কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল। এসআইআর হওয়ার ফলে কিন্তু অনেক জায়গায় আমরা সুসাইড করতে দেখেছি, কিন্তু এটা আমারও নজরে প্রথম যে বিএলও লোড নিতে পারে না, যার ফলে কিন্তু আজকে তাকে সুসাইড করতে হয়েছে। আমরা যেটা শুনতে পেলাম যে মানে উনি বিএলওর কাজটা উনি করতে পারছিলেন না, এবং উনি চাপ নিতে পারছিলেন না, যার জন্য উনি বিডিওর কাছে বারবার করে দরবার করেছিলেন যে ওনাকে এই কাজের থেকে অব্যাহতি দেওয়া হোক, কিন্তু বিডিও ওনাকে এই কাজের থেকে অব্যাহতি দেয়নি। আর পাশাপাশি যে মৃত্যু হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু পুলিশ প্রশাসনের উচিত যে মৃত্যুর সঠিক কারণ সঠিকভাবে তদন্ত করে জনসমক্ষে আনুক। কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায় মডিউল। দিল্লি বিস্ফোরণের ঘটনায় তুরস্ক, আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই।
প্রশ্ন উঠেছে, দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? আর এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশ-এ মোহাম্মদের ফিদায়ে মডিউল। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা। গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথেরের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফফর রাথে, যে এই মুহূর্তে পলাতক। তদন্তকারীরা মনে করছেন এই মডিউলে চিকিৎসক উমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গ্রুপে বিস্ফোরক কেনা ও সাদা i20 গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার। অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারক্সাইড সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাতো উমার। কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কি নেওয়া হবে সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার। ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক, টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল। সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো কেওয়াইসি দরকার পড়ছে না, মোবাইল নাম্বার দরকার পড়ছে না। কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর, আমরা দেখেছি যারা টেররিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে, কিন্তু সেই চ্যাটটার জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, কোনো সিম কার্ড লাগবে না, কোনো টেলিফোনিক কানেকশন লাগবে না। তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার। অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর। বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ভাড়ার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাতো মুজাম্বিল। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার জাল গোটাচ্ছে পুলিশ। অপহরণ করে স্বর্ণকারকে নিউটাউনে খুন করা হয়। এই ঘটনায় গ্রেফতার চতুর্থ জন। কোচবিহার থেকে গ্রেফতার বিবেকানন্দ সরকার ওরফে সোনাই। খুনের সময় ঘটনাস্থলেই ছিল বিবেকানন্দ, মারধরও যুক্ত ছিল সে। পুন্ডিবাড়ি থেকে আরেকজনকে গ্রেফতারের পরেই এমনটাই দাবি পুলিশের খবর সূত্রের। স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, খুনে 5 থেকে 6 জন জড়িত সন্দেহ পুলিশের। এর আগেই গ্রেফতার করা হয় বিডিওর কলকাতার গাড়ির চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা, কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকার এবং এবার চতুর্থ জনকে গ্রেফতার করল পুলিশ। 28 অক্টোবর দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণের ঘটনা। 30 অক্টোবর নিউটাউনে নিখোঁজ হয়ে যান ওই স্বর্ণ ব্যবসায়ী এবং এরপর তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। বিডিও ঘনিষ্ঠ সহ 3 জনকে জেরা করে অপহরণে যুক্ত গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ। নিউটাউনে খুনের পর উত্তরবঙ্গে পালিয়ে যায় এই বিবেকানন্দ, এমনটাই খবর পুলিশ সূত্রে। অভিযোগ মানতে নারাজ বিডিও প্রশান্ত বর্মন, চক্রান্তের পাল্টা অভিযোগ করেছেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।